আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। ইতিপূর্বেও তোমাদের সাথে আমার 2টি ক্লাস হয়েছে। আজকে মূলত আজকের ক্লাসটি তোমাদের যেটি নিতে এসেছি সেটি হলো যেহেতু তোমাদের আগামীতে পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতিমূলক একটি ক্লাস এটি বলা যেতে পারে। আমরা এতদিন যুক্তিবিদ্যার ক্লাসে যে বিষয়গুলি পড়েছি তার একটি সামগ্রিক আলোচনা আজকে আমরা করব। তো এই জন্য বলছি, তোমরা যদি সম্ভব হয় খাতা কলম হাতে রাখো, মন দিয়ে ক্লাসটি শোনো। আমরা পড়েছি যুক্তিবিদ্যা কি বা যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যার বিষয়বস্তু, পরিধি, এই বিষয়গুলো আমরা পড়েছি। তো এই বিষয়গুলি থেকে যেমন প্রশ্ন হতে পারে, ঠিক তেমনইভাবে প্রশ্ন হতে পারে যুক্তিবিদ্যার সাথে যে নীতিবিদ্যার সম্পর্ক, বা যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক, বা যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞানের সম্পর্ক, এই বিষয়গুলি কিভাবে প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা জানি যে সৃজনশীল বিষয়ে এখানে উদ্দীপক থাকবে। এখানে যে উদ্দীপক তোমরা অভ্যস্ত, যেহেতু তোমরা এই তোমাদের মানে মাধ্যমিক পর্যায় থেকে তোমরা এই উদ্দীপকের সাথে সম্পৃক্ত, তাই এ বিষয়ে তোমাদের যথার্থ জ্ঞান আছে বলেই আমরা মনে করি। তারপরেও বলছি যে সেখানে উদ্দীপক থাকবে। এই উদ্দীপকের কখনো কখনো 2টি অংশ থাকতে পারে, একটি দৃশ্যকল্প থাকতে পারে, 2টি দৃশ্যকল্প থাকতে পারে, 2টি দৃশ্যপট থাকতে পারে, আবার একটি উদ্দীপক থাকতে পারে, সেখানে 2টি ঘটনা, 2টি বিষয় বা একাধিক বিষয়ের একটি সামগ্রিক সেখানে ধারণা থাকতে পারে। তার উপরে ভিত্তি করে কতগুলি প্রশ্নের অ্যান্সার জানতে চাওয়া হয়। তো এরকমই আমরা যদি মনে করি যে যুক্তিবিদ্যা, এবং আমরা যুক্তিবিদ্যার সাথে সম্পর্ক বিষয়ে এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকবে। এই জন্য তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি যে যুক্তিবিদ্যার সাথে যেমন নীতিবিদ্যার একটি সম্পর্ক, কি ধরনের এই ধরনের প্রশ্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 2টি উদ্দীপক, একটি উদ্দীপকের 2টি দৃশ্যকল্প আমরা দেখতে পারি। সেটি হলো, তোমরা যেটা জানো সেটি হলো, আমরা বলছি যে দৃশ্যকল্প 1, আবার থাকবে হলো যে দৃশ্যকল্প 2। এই 1 এবং 2 এই 2টি দৃশ্যকল্প থাকবে। এখন এই 2টি দৃশ্যকল্প থাকবে। এখন সেই ক্ষেত্রে আমরা দৃশ্যকল্প 1-এ একটি উদ্দীপক বা একটি ঘটনা আমরা তুলে ধরতে পারি। যদি তুলে ধরি যে জামান সাহেব, আমরা বললাম যে জামান সাহেব একজন শিক্ষিত মানুষ, তিনি সর্বদাই চেষ্টা করেন সমাজ থেকে অসঙ্গতি দূর করতে। এই জন্য তিনি কতগুলি নিয়মের মাধ্যমে মানুষের ভেতর থেকে ভ্রান্ত ধারণাকে পরিহার করে যথার্থ সত্যকে অর্জনের লক্ষ্যে সদা জ্ঞান দিয়ে থাকেন। এটি আমরা বললাম। মনোযোগ দিয়ে শোনো। আজকে কিন্তু আমি কোনো স্লাইড নিয়ে আসিনি। আজকে তোমরা তবুও বুঝতে পারবে। আমি একাধিক এখানে আলোচনা করব যে জামান সাহেব, আমি কি বললাম, জামান সাহেব একজন শিক্ষিত মানুষ। তিনি কি করেন? তিনি সর্বদা সমাজের ভালো কাজ করতে চান বা সমাজ থেকে অসঙ্গতি দূর করতে চান। এই জন্য তিনি কতগুলি নিয়মের মাধ্যমে যথার্থ সত্যকে অর্জন এবং মিথ্যা বা ভ্রান্তিকে পরিহারের জন্য মানুষকে জ্ঞান দিয়ে থাকেন। এটা গেল। আবার দৃশ্যকল্প 2-এ হয়তো আমরা বললাম যে মুশফিক একজন ব্যবসায়ী, তিনি চাল বিক্রি করেন। তিনি চালের মধ্যে কখনো ভেজাল দেন না, তিনি সর্বদা ওজনে সঠিক দেন এবং মানুষের সাথে ভালো আচরণ করেন। অর্থাৎ নীতিগতভাবে তিনি একজন ভালো মানুষ। খেয়াল করো, 2টি দৃশ্যকল্প কিন্তু আমরা প্রথম দৃশ্যকল্পে আমরা দেখতে পেয়েছি যে জামান সাহেব
ইনি কি করেন, তিনি হলো সমাজ থেকে কতগুলি নিয়মের মাধ্যমে, কতগুলি নিয়মের শিক্ষা দিয়ে সেখানে মানুষের ভিতর থেকে অসঙ্গতি দূর করতে চান, আর যথার্থ সত্যকে অর্জন এবং মিথ্যাকে পরিহার করার শিক্ষা মানুষকে দিয়ে থাকেন। আর দ্বিতীয় দৃশ্যকল্পে আমরা বললাম যে মুশফিক, আমরা দ্বিতীয় দৃশ্যকল্পে বললাম যে মুশফিক একজন চাল ব্যবসায়ী, তিনি চালে কখনো ভেজাল দেন না, ওজনে কম দেন না, তিনি মানুষকে ঠগান না এবং তিনি মানুষের সাথে সদা ভালো ব্যবহার করেন। মোট কথা তিনি একজন নৈতিকভাবে বা নীতিগতভাবে তিনি একজন ভালো মানুষ। নিশ্চয়ই তোমাদেরকে উদ্দীপক দিয়ে বাধা খুব কঠিন ব্যাপার, বরঞ্চ এইটি যথার্থ যে উদ্দীপক, একজন শিক্ষকের কাছে উদ্দীপক তৈরি করা বা প্রশ্ন প্রণয়ন করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, কিন্তু আমার বিশ্বাস আমাদের এই প্রজন্মের আমাদের শিক্ষার্থীদের কাছে একটি উদ্দীপক ধরতে পারা আমার মনে হয় খুব সহজ ব্যাপার। কারণ আমরা প্রথম থেকেই আমরা প্রতিটি বিষয়ের শিক্ষকগণই তোমাদের সাথে আমরা এই নিয়ে কথা বলি, আমি ক্লাসগুলি দেখে থাকি এবং সুন্দরভাবে আমরা উদ্দীপক নিয়ে তোমাদের বুঝিয়ে থাকি। তো যে বিষয়টি হলো, এখানে দুটি বিষয় সম্পৃক্ত আছে, এখন এই দুটি বিষয়ের উপরে প্রশ্ন হবে। এখন ধরো ক নাম্বার প্রশ্ন, আমি ক নাম্বার প্রশ্ন সরাসরি, যেহেতু ক নাম্বার প্রশ্ন কি, ক নাম্বার প্রশ্ন তোমার থাকবে বই থেকে সরাসরি আমরা উত্তর দিতে পারবো, সেই প্রশ্নগুলি থাকবে যেগুলি কি সরাসরি ভাবে আমরা বই থেকে উত্তর দিতে পারবো, সেইগুলি ক নাম্বারে থাকবে। তাহলে এরকম প্রশ্ন কি হতে পারে, আমরা হতে পারে যুক্তিবিদ্যা কি বা যুক্তিবিদ্যার জনক কে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, 1 মার্কসের কোশ্চিন এরকম থাকতে পারে। এবং আমরা এখানে বলছি কি খ নাম্বার যে প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, এবং আমরা নিশ্চয়ই জানি এর জন্য নম্বর হলো 1, আর খ নাম্বার যে প্রশ্ন তার জন্য নম্বর হলো 2। এটি হলো অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখানে যে কোনো একটি প্রশ্ন দিতে পারি যে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা যায় কি, এর জন্য 2 নাম্বার। যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা যায় কি, এর জন্য 2 নাম্বার। তাহলে প্রথম প্রশ্ন কি যুক্তিবিদ্যা কি, 1 মার্কসের কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন হলো যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা যায় কি, অর্থাৎ তুমি কি মনে করো যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা যায়। তাহলে এইখানে একটু আলোচনা করতে হবে তোমার অনুধাবনমূলক জ্ঞান দিয়ে যে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা যায়, কেন যায়, অর্থাৎ বিজ্ঞানের যেমন উদ্দেশ্য হলো কতগুলি নিয়মের মাধ্যমে যথার্থ সত্যকে অর্জন করা, তেমনি যুক্তিবিদ্যাও কি করে কতগুলি নিয়মের মাধ্যমে সেখানে যথার্থ সত্যকে অর্জন এবং মিথ্যাকে পরিহার করতে শিক্ষা দেয়। কাজে যুক্তিবিদ্যাকে এভাবে তুমি লিখবে। এবং এই যে গ নাম্বার প্রশ্ন থেকে আমাদের শুরু হলো মূল বিষয়টি, সেটি হলো এখানে দুটি দৃশ্যকল্পে আমরা বলেছিলাম কি জামান সাহেব একজন শিক্ষিত মানুষ, জামান সাহেব একজন শিক্ষিত মানুষ, আবার মুশফিক একজন ব্যবসায়ী। জামান সাহেব একজন শিক্ষিত মানুষ। গ নাম্বারের প্রশ্ন হলো আমরা তো দিই দৃশ্যকল্প 1 এ কোন বিষয় নির্দেশিত হয়েছে তার প্রকৃতি ব্যাখ্যা করো। কোন বিষয় নির্দেশিত হয়েছে তার প্রকৃতি ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1 কোন বিষয় নির্দেশিত, আমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি কি দৃশ্যকল্প 1 আমরা বলেছিলাম জামান সাহেব একজন শিক্ষিত মানুষ, তিনি কতগুলি নিয়মের শিক্ষা তার গ্রামের মানুষকে দেন এবং তার মাধ্যমে তিনি ওই গ্রামের মানুষদের ভেতর থেকে যে মিথ্যা ভ্রান্তি ইত্যাদি দূর করে যথার্থ সত্য এবং সঠিক জ্ঞান অর্জনের শিক্ষা দিয়ে থাকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দৃশ্যকল্প 1 কোন বিষয় নির্দেশিত হয়েছে, এগুলি যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে। কেননা যুক্তিবিদ্যা মূলত কি করে, যুক্তিবিদ্যা মূলত যা করে থাকে তা হলো যে কতগুলি নিয়মের মাধ্যমে মিথ্যাকে পরিহার ভ্রান্তিকে পরিহার করে
যথার্থ সত্যকে অর্জনের শিক্ষা দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি হলো, 1 নম্বর বিষয়টি দৃশ্যকল্প 1-এ নির্দেশিত হয়েছে কোন বিষয়টি? যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে এবং যুক্তিবিদ্যার প্রকৃতি অর্থাৎ বিষয়বস্তু এখানে আলোচনা করতে হবে। কয়েকটি বিষয় নিয়ে তোমরা এখানে আলোচনা করে যাবে, যেহেতু অনেক আলোচনা করতে হবে তাই এই পর্যন্তই, এইটাই রাখছি। এবার ঘ নম্বরে আমরা যদি প্রশ্ন করে থাকি যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? কি বললাম এটা বললাম আমরা কি দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান। তাহলে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? আমরা বলতে পারছি যে দৃশ্যকল্প 1-এ যুক্তিবিদ্যার বিষয়টি নির্দেশিত হয়েছে, দৃশ্যকল্প 2-এ যে বিষয়টি নির্দেশিত হয়েছে সেটি হলো কি নীতিবিদ্যার বিষয় নির্দেশিত হয়েছে। আমরা যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা এদের ভেতরে একটি বিষয়, এদের ভেতরে কিছু সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য কি? মূলত যে যুক্তিবিদ্যা হলো কতগুলি নিয়মের বিজ্ঞান, অর্থাৎ কতগুলি নিয়মের মাধ্যমে যথার্থ সত্যকে অর্জন করে এবং মিথ্যাকে পরিহার করে। তেমনি আমরা নীতিবিদ্যা জানি কি? নীতিবিদ্যা হলো সমাজস্থ মানুষের আচরণের ভালোত্ব এবং মন্দত্ব নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে যাবে, যে বিদ্যা আলোচনা করে তাকেই নীতিবিদ্যা বলে। অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের আচরণের ভালোত্ব এবং মন্দত্ব অর্থাৎ আচরণের বিজ্ঞান, অর্থাৎ সমাজস্থ মানুষের আচরণের নিয়ম, ভালোত্ব এবং মন্দ দিক, অর্থাৎ কি ভালো কি মন্দ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে। অর্থাৎ কোন কাজগুলি ভালো কোনগুলি মন্দ, তাদের উদ্দেশ্য হলো ভালোকে অর্জন করা এবং মন্দকে পরিহার করা। এরকম পার্থক্য, এরকম মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যে। ঠিক তেমনি কিছু বিষয়ে পার্থক্য রয়েছে। পার্থক্য এরকম, দেখো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কিন্তু আমরা দেখি যে বৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা বা অনুমান, যাই আমরা বলি না কেন, অনুমান এক প্রকারের মানসিক প্রক্রিয়া। কাজেই যুক্তিবিদ্যা যা আলোচনা করে তা হলো মানসিক প্রক্রিয়া, তাই মানুষের এটা হলো একটা অভ্যন্তরীণ বিষয়, মানসিক প্রক্রিয়া মানুষের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি নীতিবিদ্যা কিন্তু মানুষের আচরণের ভালোত্ব এবং মন্দত্ব নিয়ে আলোচনা করে, আর আচরণ কিন্তু বাহ্যিকভাবে প্রকাশিত হয়। তাই আমরা দেখতে পাচ্ছি কি যে যুক্তিবিদ্যা মূলত এক ধরনের আভ্যন্তরীণ আলোচনা, আর অপরদিকে নীতিবিদ্যা যেহেতু মানুষের আচরণের ভালোত্ব মন্দত্ব, আর আচরণের ভালোত্ব মন্দত্ব সমাজে প্রকাশিত হয়, মানুষের কাছে প্রকাশিত হয়, তাই এটি হলো আমরা দেখতে পাচ্ছি কি একটি বাহ্যিক আলোচনা। অর্থাৎ যুক্তিবিদ্যা এক ধরনের আভ্যন্তরীণ আলোচনা, আর যুক্তিবিদ্যা এক ধরনের, নীতিবিদ্যা এক ধরনের বাহ্যিক আলোচনা। তাই আমরা তাহলে তোমাদেরকে এই টাস্ক দিচ্ছি যে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা কিভাবে আনসার করব। মূলত উদ্দেশ্য হলো আমাদের যে তোমাদেরকে পরীক্ষায় যে সহজভাবে, বা যেহেতু এখন প্যান্ডামিক পিরিয়ড, এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের সাথে আমাদের ক্লাসে সম্পর্ক ঘটেনি, তাই আমরা তোমাদেরকে আবারও যে বিষয়গুলি পড়িয়েছি সেই বিষয়গুলি কেবল তোমাদের মাঝে আমরা তুলে ধরছি যে এই ধরনের প্রশ্ন হতে পারে। যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে তোমরা অ্যান্সার করবে, কোনো ভয় পাবে না। আর এটাও বলে রাখি, যদি তোমাদের সমস্যা হয় আমাদেরকে জানাবে, আমরা কিন্তু তোমাদেরকে সেটা সমাধান করে দেব। আমাদের কাছে ফোন করতে পারো যে স্যার এই বিষয়টি আমরা বুঝতে পারছি না, ফোন করলে হবে, মেসেঞ্জারে ফোন করলেও হবে, ইনশাআল্লাহ আমরা বিষয়টি তোমাদের কাছে বুঝিয়ে দেব। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি আলোচনা হতে পারে তা কিন্তু আমরা জানলাম। এবার এরপরে আমরা পদের চ্যাপ্টার থেকে কিছু আলোচনা করি। পদের চ্যাপ্টার থেকে আমাদের কিছু আলোচনা করি। আমরা আলোচনা করতে গিয়ে আমরা দেখব প্রথমেই যে পদ কি, আমরা কিছু লিখি আগে। কামাল হয় ছাত্র, গোলাপ হয় সুগন্ধি, মধু হয় মিষ্টি। এটা
দুধ নয় কালো ইত্যাদি। তাহলে আমরা এখানে কতগুলি বাক্য লিখলাম। আমাদের আজকে আলোচনা করব কি পদ, টার্ম, টার্মিনাস থেকে। অর্থাৎ তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাসে যখন আলোচনা করি তখন আলোচনা করেছিলাম যে পদের ইংরেজি শব্দ হলো টার্ম। টার্ম শব্দটি হচ্ছে কি থেকে? টার্মিনাস থেকে। টার্মিনাস মানে প্রান্ত বা সীমা। এবং পদ নিশ্চয়ই এটা যুক্তি বাক্যের উপাদান। পদ কিসের উপাদান? পদ কিন্তু যুক্তি বাক্যের উপাদান। অর্থাৎ যে একটি যুক্তি বাক্যে দুই প্রান্তে, যেহেতু টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত বা সীমা, তাই একটি যুক্তি বাক্যের উভয় প্রান্তে যে সকল শব্দ সমষ্টি ব্যবহৃত হয় সেইগুলি আসলে মূলত পদ। কাজেই পদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে যে সকল শব্দগুলি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, কেবল হয় সেগুলিই নয়, যে ভবিষ্যতেও হতে পারে, ওই সকল শব্দ সমষ্টিকেই যুক্তিবিদ্যায় পদ বলে। তাহলে আমরা জানি কি যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়, অর্থাৎ একটি যুক্তি বাক্যের দুটি অংশ অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটি উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটি হলো বিধেয়। কাজেই একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে যে শব্দ সমষ্টিগুলি ব্যবহৃত হয় বা ভবিষ্যতে হতে পারে সেগুলিকে কি বলা হয়? সেগুলিকে যুক্তিবিদ্যায় পদ বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলি বাক্য, যুক্তি বাক্য। এখানে কামাল, ছাত্র, গোলাপ, সুগন্ধি, মধু, মিষ্টি, দুধ, কালো, এই শব্দগুলি কি? এগুলি হলো এই এগুলি হলো উদ্দেশ্য, আর এই পারেরগুলি হলো এইগুলো হলো বিধেয়। তাহলে আমরা কি জানলাম? এগুলো উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে পদের সংজ্ঞা আমরা জেনে গেলাম। তাহলে পদ কি হলো? যে সকল শব্দ সমষ্টি যে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে সেই সকল শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলে। এখন এই পদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের শব্দ নিয়ে আলোচনা করতে হবে, কেননা যে সকল শব্দগুলি কেবল উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেইগুলিকে আসলে মূলত যুক্তিবিদ্যায় কি বলা হচ্ছে? যে পদ বলা হচ্ছে। কিন্তু আমার জানা দরকার যে আসলে যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার। আমরা নিশ্চয়ই জানি, আমাদের মনে আছে যুক্তিবিদ্যায় শব্দ মূলত কয় প্রকার মনে আছে নিশ্চয়ই তোমাদের? এটা ভুলে দেওয়ার কথা নয়, বারবার বলেছি ক্লাসগুলি করবে এবং মন দিয়ে পড়বে। যুক্তিবিদ্যায় শব্দ মূলত তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখানে আমি বলবো কয়টি চ্যাপ্টার নিয়ে, নিশ্চয়ই একজন জানতে চেয়েছো যে কয়টি চ্যাপ্টার নিয়ে আমাদের পরীক্ষা হবে। আমি বলছি আমাদের প্রথম চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে, সেখানে যুক্তিবিদ্যা কি বা যুক্তিবিদ্যার বিষয়বস্তু। দ্বিতীয় যেখানে যুক্তিবিদ্যার সাথে অর্থাৎ অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক সেই বিষয় নিয়ে পরীক্ষা হবে। এখানে পদের চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে এবং যুক্তি বাক্য নিয়ে এই কয়টা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে। এবং এখানে মনে রাখবে পদের চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব, যেগুলি পরীক্ষা হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। সে হলো পদের চ্যাপ্টার থেকে, আমি কি বুঝতে পেরেছো আমি কি বলছি? আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো মনে রাখবে প্রথম চ্যাপ্টার থাকবে, দ্বিতীয় চ্যাপ্টার থাকবে, অর্থাৎ প্রায়োগিক দিকটা এটাও থাকবে। কিন্তু মূলত যে চ্যাপ্টারগুলি থেকে আমরা পরীক্ষাটা নিতে চাই সেই চ্যাপ্টারগুলি হলো যুক্তিবিদ্যা কি বা যুক্তিবিদ্যার বিষয়বস্তু, এরপরে যুক্তিবিদ্যার সাথে অন্যান্য বিষয়ের যে সম্পর্ক সেইটি একটি, এরপরে পদ থেকে আমরা গত দিনে যে ক্লাসগুলি করেছি সেগুলিই থাকবে, যে পদ এবং পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, কোনগুলি পদ নয়, এই বিষয়গুলি। এরপরে আমরা পদের বাক্যার্থ এবং যথার্থ আর যুক্তি বাক্য, এই কয়টির উপরেই আলোচনা হবে, পরীক্ষা হবে। ক্লাসটা দেখতে থাকো, আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। তবে যে বিষয়গুলি যতদূর পর্যন্ত পড়ানো হয়েছে ততদূর পর্যন্ত থেকেই পরীক্ষা হবে, তার বাইরে থেকে পরীক্ষা হবে না। এরপরেও বলছি, তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে ফোন করবে, আমরা সেটি বুঝিয়ে দেব। ফোন করবে। এই
017706456663। কোনো কিছু বুঝতে না পারলে ফোন করবে, আমরা বুঝিয়ে দেব। এইখান থেকে আমরা বুঝিয়ে দেব। কোনো চ্যাপ্টার যদি বুঝতে না পারো তাহলে বুঝিয়ে দেব। আমি আবারও তোমাদের জ্ঞাতার্থে আমি আরেকজন সহকর্মীর নাম্বারও তোমাদের কাছে দিচ্ছি। সেই স্যারের সাথে তোমরা কথা বলতে পারো। আমাদের ডক্টর সৈয়দ আলী হাসান স্যার, তিনিও তোমাদের বলবেন যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাদেরকে ফোন করবে, আমরা সেটি তোমাদেরকে বলে দেব। ওনার নাম্বারটাও আমি তোমাদেরকে দিচ্ছি। 01716 এটি হলো সাইফুল স্যার, মানে আমি। আরেকটি হলো 01716010703। এটা হলো আলী হাসান স্যার। আলী হাসান স্যার, যদি কোনো সমস্যা হয় এই ফোন দিবে আমাদেরকে, আমরা বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আলোচনায় যাই। যে বিষয়টি নিয়ে আমাদের কথা হলো, যে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম যে যুক্তিবিদ্যায় শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। নিশ্চয়ই তোমাদের মনে আছে, যুক্তিবিদ্যায় শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হলো পদযোগ্য শব্দ, স্বপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ যে সকল, তাহলে কি হলো পদযোগ্য শব্দ? আসলে অনেক আলোচনা করতে হবে, তো এই জন্য পদযোগ্য শব্দ, সহপদ যোগ্য শব্দ, আরেকটি হলো পদ নিরপেক্ষ শব্দ। তাহলে আমরা দেখলাম যে 3 ভাগে, যুক্তিবিদ্যায় শব্দকে 3 ভাগে ভাগ করা হয়: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দগুলো যে সকল শব্দগুলি সরাসরি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, সেই সকল শব্দগুলিকে পদযোগ্য শব্দ বলে। যেমন রহিম, জামাল, কামাল, ফুল, সুগন্ধি ইত্যাদি, যেগুলি সরাসরি ভাবে যুক্তিবিদ্যায় কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, ওই শব্দগুলিকে পদযোগ্য শব্দ বলে। আমি আবারও বলছি, রহিম, করিম, জামাল, কামাল যে কারো নাম, অর্থাৎ যেগুলি উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, ওই সমস্ত শব্দগুলিকে যুক্তিবিদ্যায় বলা হয় পদযোগ্য শব্দ। স্বপদযোগ্য শব্দ যে সকল শব্দগুলি সরাসরিভাবে নিজে নিজে যুক্তি বা বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, যে সকল শব্দগুলি সরাসরিভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, ওই সকল শব্দ সমষ্টিকে বলা হয় সহপদযোগ্য শব্দ। তবে অন্য শব্দের সাথে বসে তারা উদ্দেশ্য, বিধেয় হিসাবে বা উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা বলছি, আসলে মূলত সহপদযোগ্য শব্দগুলি বেশিরভাগ ক্ষেত্রে বিধেয় হিসাবে ব্যবহৃত হয়, উদ্দেশ্য হিসাবে খুব কম ব্যবহৃত হয়। এই সহপদযোগ্য শব্দ আছে খুব, ভালো, বেশি, একটি, এই শব্দগুলি সহপদযোগ্য শব্দ। যেমন আমরা বলছি সহপদযোগ্য শব্দ হিসাবে রহিম হয় ভালো ছাত্র। এই যে ছাত্রের সাথে কি হলো, ভালো যোগ ছাত্র, অর্থাৎ সরাসরি ভালো ব্যবহৃত হচ্ছে না। ভালো সরাসরি আমরা যদি বলি রহিম হয় ভালো, তাহলে কিন্তু এইটি ক্লিয়ার নয়। এই বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে যথার্থ ভাবে ক্লিয়ার ভাবে কোনো কিছু নির্দেশ করতে পারছে না। এখানে বিধেয়টি ক্লিয়ার ভাবে কোনো কিছু নির্দেশ করতে পারছে না। কিন্তু যদি আমরা বলছি
রহিম হয় ভালো ছাত্র, সেই ক্ষেত্রে রহিম সম্পর্কে এই এই ভালো হলো যে ছাত্রের বিধা ছাত্র, এর সম্পর্কে বলছে রহিম হয় ভালো ছাত্র। কাজেই সপদযোগ্য শব্দগুলি আমরা নিশ্চয়ই জেনে গেছি, যেগুলি সরাসরিভাবে যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য শব্দের সহায়তায় সেগুলি যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। ক্লিয়ার? এরপরে আমাদের এরপরে কিছু শব্দগুলি আছে, আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলি কখনোই কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না বা হওয়ার যোগ্যতা রাখে না, ওই সকল শব্দ সমষ্টিকে বলা হয় পদ নিরপেক্ষ শব্দ। যে সকল শব্দগুলি কখনোই কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, সেই সকল শব্দ সমষ্টিকে বলা হয় পদ নিরপেক্ষ শব্দ। এগুলি এর আগে আলোচনা করা হয়েছে। যেগুলি কখনোই হতে পারে না, যেমন বাহ, উহ, আহ, হুররে, মরি মরি, হাই হাই, এই শব্দগুলি কখনোই যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। মর্মর, কটকট ইত্যাদি শব্দগুলি কখনোই যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। এজন্য এগুলিকে বলা হয় কি? পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ। এইবার আমরা এইখান থেকে উদ্দীপক বিষয়ে আমরা আলোচনা করি। আমরা উদ্দীপক নিয়ে একটু আলোচনা করলাম। এখানে এরকম উদ্দীপক হতে পারে, যেমন দুটি বিষয়। একটি বিষয় হলো যে ধরো দৃশ্যকল্প, আমরা যেটাই বলছি যে দৃশ্যকল্প এক, দৃশ্যকল্প এক, কামাল তার বন্ধু তমালকে বলল সে বই, ফুল, দুধ, ডিম ইত্যাদি পছন্দ করে। তাহলে কি হলো? কামাল তার বন্ধু তমালকে বলল সে বই, ফুল, দুধ, ডিম ইত্যাদি পছন্দ করে। এইগুলি সে পছন্দ করে। এইবার দৃশ্যকল্প বা দৃশ্যকল্প প্রয়োজন নেই, এখানে আমরা শুধু উদ্দীপক দেই। কামাল তার বন্ধু তমালকে বলল সে বই, ফুল, দুধ, ডিম ইত্যাদি পছন্দ করে। এটা কিন্তু পছন্দ করে। ঠিক আছে? আমরা কি বললাম? কামাল তার বন্ধু তমালকে বলল সে বই, ফুল, দুধ, ডিম ইত্যাদি পছন্দ করে। কামালের কথা শুনে তমাল বলল, কামালের কথা শুনে তমাল বলল বাহ বাহ, কি চমৎকার। বাহ বাহ, কি চমৎকার তোমার পছন্দ। এই শেষ, উদ্দীপক শেষ। কামাল তার বন্ধু তমালকে বলল সে বই, ফুল, দুধ, ডিম ইত্যাদি পছন্দ করে। এবার কামালের কথা শুনে তমাল বলল বাহ বাহ, কি চমৎকার তোমার পছন্দ। ওকে, আমরা এবার প্রশ্নে চলে যাই। নিশ্চয়ই উদ্দীপক দেখে তোমরা বুঝতে পারছো কোন ধরনের প্রশ্ন হবে। এখানে আর না বোঝার কোনো কারণই নেই, কারণ দুটি বিষয় এখানে আছে। একটি বিষয় ওই যে বই, ফুল, দুধ, ডিম, এগুলি এই শব্দগুলি যুক্তিবিদ্যায় উদ্দেশ্য বিধেয়। আচ্ছা না বলে আগে চলে যাই প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন মনে রাখবে যে ক নাম্বার প্রশ্ন সরাসরি যেহেতু বই থেকে উত্তর দেওয়া যাবে, যে চ্যাপ্টারের প্রশ্ন ওই চ্যাপ্টার থেকেই করতে হবে এমন নয়, যেখান থেকে খুশি সেখান থেকেই শিক্ষক মানে করতে পারেন, প্রশ্ন হতে পারে। জাস্ট তোমাকে সেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে ক নাম্বার প্রশ্ন আমরা যদি বলি টার্মিনাস শব্দের অর্থ কি, বা আমরা দিলাম পদ কি,
নাম্বারের প্রশ্ন দিলাম। নাম্বারের প্রশ্ন কি দিলাম যে সকল শব্দ পদ নয় কেন। ওইখানে একটু আলোচনা কিন্তু বাকি আছে। ওই যে আমরা দেখতে পেলাম যে পদ নিরপেক্ষ শব্দ, সকল শব্দগুলি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধান হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেগুলি কখনোই পদ নয়। তাহলে সকল শব্দ কি, আমরা ওইখানে কিন্তু একটি আলোচনা করতে একটু বলতে পারি যে সকল পদই কিন্তু কি, আমরা একটু বলতে পারি সকল পদই কিন্তু শব্দ। কেননা যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে যে সকল শব্দগুলি ব্যবহৃত হয় ওই সকল শব্দগুলিকে কিন্তু যুক্তি বাক্যে কি বলা হয়, যুক্তিবিদ্যায় পদ বলা হয়। তাহলে কি হলো, পদ হলো কি উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়া শব্দ সমষ্টি। কিন্তু মনে রাখবে যে সকল শব্দগুলি কেবলমাত্র যুক্তিবিদ্যায় মানে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাই হলো পদ, আর যে সকল শব্দগুলি কখনোই যুক্তি বাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তা কিন্তু পদ নয়। কাজেই সকল পদই কিন্তু শব্দ, কিন্তু সকল শব্দই পদ হচ্ছে না। কেননা যে সকল শব্দগুলি ব্যবহৃত হচ্ছে উদ্দেশ্য বিধান হিসেবে কেবল সেই সকল শব্দগুলিকে পদ বলা হচ্ছে, আর কিন্তু সকল পদগুলি আবার কিন্তু শব্দ। তাহলে আমরা কি জানলাম, সকল পদ হলো উদ্দেশ্য বিধান হিসেবে ব্যবহৃত হয়, শব্দ উদ্দেশ্য বিধান হিসেবে, সকল শব্দ উদ্দেশ্য বিধান হিসেবে ব্যবহৃত হতে পারে না। এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে। তো আমরা যেহেতু আরো অনেক আলোচনা আছে, এবার পদ কি এটি গেল। এরপর আমরা দিলাম যে ওই প্রশ্নটি দিলাম যে সকল শব্দ পদ নয় কেন। মনে রাখবে এই আলোচনাগুলি আমি করেছি, কিন্তু এই ধরনের প্রশ্ন হবে সকল শব্দ পদ নয় কেন। এটি একটি অনুধাবনের প্রশ্ন। সকল শব্দ পদ নয় কেন, এই যে যেটি একটু আগে আলোচনা করলাম, ওই কারণে সকল শব্দ পদ নয়, যেহেতু সকল শব্দ উদ্দেশ্য বিধান হিসেবে ব্যবহৃত হতে পারে না, হওয়ার যোগ্যতাও রাখে না, সেই জন্য ওগুলি পদ নয়, কিন্তু সকল পদই আবার শব্দ। এবারে গ নাম্বার প্রশ্নে আমরা বলতে পারি যে উদ্দীপকে না লিখেই বলি, উদ্দীপকে কামালের বক্তব্যে নির্দেশিত শব্দগুলি কোন প্রকৃতির। খেয়াল করো, আমরা গ নাম্বার প্রশ্নে বলছি উদ্দীপকে কামালের বক্তব্যে নির্দেশিত শব্দগুলি কোন প্রকৃতির। খেয়াল করি, চলে যাই আমরা উদ্দীপকে। কামাল তার বন্ধু তমালকে বলল সে এই যে, এইগুলি হলো কামালের, এইগুলি হলো কি কামালের পছন্দের শব্দগুলি। আমাদের প্রশ্ন হলো যে গ নাম্বার প্রশ্নটা, আমাদের প্রশ্ন হলো যে উদ্দীপকে কামালের নির্দেশিত শব্দগুলি কোন প্রকৃতির বা প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে আমরা গ নাম্বার প্রশ্ন প্রয়োগমূলক, সেখানে কোন নিয়ম, কোন নীতি, কিসের ভিত্তিতে সেটি প্রমাণ করা হচ্ছে এইগুলি দেখানো, বা কিসের ভিত্তিতে তা ঘটলো এইগুলি দেখানোই হলো প্রয়োগমূলক প্রশ্নের উত্তর। তো আমরা জানতেই চাওয়া হচ্ছে উদ্দীপকে কামালের নির্দেশিত শব্দগুলি কোন প্রকৃতির। তাহলে আমরা বলছি উদ্দীপকে কামালের নির্দেশিত শব্দগুলি বই, ফুল, দুধ, ডিম, এই শব্দগুলি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, বই, ফুল, দুধ, ডিম বা কালো ইত্যাদি এইগুলি যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে। কাজেই কামালের নির্দিষ্ট শব্দগুলি পদযোগ্য শব্দ, এগুলি যুক্তিবিদ্যায় উদ্দেশ্য বা বিধেয় হিসাবে একটি যুক্তি বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট আমরা এই ঘ নাম্বার যে প্রশ্নটি করব, যেটা উচ্চতর দক্ষতা বা হায়ার অর্ডারের কোশ্চেন, সেখানে আমরা নিশ্চয়ই বলবো যে উদ্দীপকে কামাল এবং তমালের নির্দেশিত শব্দগুলির মধ্যে বা কামাল এবং তমালের বক্তব্যে নির্দেশিত শব্দগুলির মধ্যে কোনো পার্থক্য আছে কি বা কোন ধরনের পার্থক্য বিদ্যমান। মন দিয়ে শোনো, উদ্দীপকে কামাল এবং তমালের নির্দেশিত বা শব্দগুলির মধ্যে বা উদ্দীপকে কামাল এবং তমালের বক্তব্যে নির্দেশিত শব্দগুলির মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান। আমরা তমালের শব্দগুলি দেখতে পাচ্ছি কি এইগুলি, বা কি চমৎকার। তাহলে আমরা জানছি যে উদ্দীপকে কামালের নির্দেশিত শব্দগুলি হলো কি পদযোগ্য শব্দ। উদ্দীপকে কামালের নির্দেশিত শব্দগুলি কিন্তু কি পদযোগ্য শব্দ, কিন্তু উদ্দীপকে তমালের নির্দেশিত শব্দগুলি কিন্তু পদযোগ্য শব্দ নয়। কেননা আমরা জানি যে সকল শব্দগুলি সরাসরি ভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, কেবল সেগুলিকে বলা হয় পদযোগ্য শব্দ, আর যেগুলি কখনোই উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তা পদ নিরপেক্ষ বা পদযোগ্য শব্দ। এখানে বাহ বা কি চমৎকার এই দুটি কখনোই
যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না বা হওয়ার যোগ্যতাও রাখে না। কাজেই এই দুটি হলো পদ অযোগ্য শব্দ। কাজেই উদ্দীপকে নির্দেশিত কামালের বক্তব্যের শব্দগুলি হলো পদযোগ্য শব্দ এবং তমালের বক্তব্যে নির্দেশিত শব্দগুলো হলো পদ অযোগ্য শব্দ। ওকে, বুঝতে পেরেছো? এই ধরনের প্রশ্নই হবে, এই ধরনের প্রশ্ন হবে এবং এভাবেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ভয়ের কারণ নেই, যদি এখন বুঝতে নাও পারো আমরা আবারও পরে বুঝিয়ে দেব, কোনো টেনশনের কারণ নেই। আমরা কোথা থেকে আমরা গেলাম? তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করলাম, এই চ্যাপ্টার থেকে এই আলোচনাই হবে আর কি, এই প্রশ্নই হবে, এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনই হবে। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার এখানে যাই। আমরা পদ পড়লাম, এখানে পদের দেখলাম যে পদের কাকে বলে, পদের পদ এবং শব্দের মধ্যে পার্থক্য জানলাম। আবার এটিও জানলাম যে যুক্তিবিদ্যায় শব্দকে 3 ভাগে ভাগ করা হয়, সেটিও আমরা জানলাম। এবার আমরা জেনে নেই যে পদের চ্যাপ্টারে একটি বিষয় আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই ক্লাসটিও আমি করিয়েছি, যে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ। নিশ্চয়ই মনে আছে, পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ। পদের ব্যক্তার্থ কি? পদের সংখ্যার দিক। আর জাত্যার্থ কি? পদের সাধারণ আবশ্যকীয় গুণের দিক। ওকে, আমরা ধরে নিই মানুষ, এই মানুষ পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ রয়েছে। মানুষ পদের ব্যক্তার্থ আমরা যদি বলি, মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ, আর জাত্যার্থ হলো, আগে বলে নি ব্যক্তার্থ কি। ব্যক্তার্থটা কি? ব্যক্তার্থ হলো একটি পদ একই অর্থে যে সকল ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হয় ওই সকল ব্যক্তি বা বস্তুর সামগ্রিক সংখ্যাকে ওই পদের ব্যক্তার্থ বলে। ওকে, ব্যক্তার্থ কি? একটি পদ একই অর্থে যে সকল ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হয় ওই সকল ব্যক্তির সামগ্রিক সংখ্যাকে পদের কি বলা হয়? ব্যক্তার্থ বলা হয়। দেখো, মানুষ পদটি একই অর্থে মানুষ পদের ব্যক্তার্থ হলো, মানুষ বলতে কি? নিশ্চয়ই আমরা বলতে চাচ্ছি এই যে পৃথিবীতে আমরা যে মানুষ সেই মানুষ, অর্থাৎ আমরা বেঁচে আছি সেই মানুষ নয়, ওই আদিকাল থেকে অদ্যাবধি পর্যন্ত যে সকল মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, যারা মৃত্যুবরণ করছে, তারা এবং আমরা সবাই। আবার কেবল বাংলাদেশের মানুষ নয়, আমেরিকার মানুষ নয়, জার্মানির মানুষ নয়, আবার কেবল শিশু নয়, কেবল বৃদ্ধ নয়, সব মানুষ, সকল মানুষ। কাজেই মানুষ পদের ব্যক্তার্থ হলো পৃথিবীর মানুষ। মানে কি? যখনই আমরা বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, যখন আমরা বলি মানুষ হয় মানবিক জ্ঞান সম্পন্ন, যখন আমরা বলি মানুষ মানুষের জন্য, এখানে মানুষ বলতে কেবল মাত্র কোনো বিশেষ মানুষ নয়, সকল মানুষকে বোঝানো হচ্ছে। কাজে এই মানুষ পদের মানুষ শব্দটি একই অর্থে পৃথিবীর সমস্ত মানুষকে নির্দেশ করছে। এই জন্য মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ, অর্থাৎ অতীতে যারা ছিল তারা, বর্তমান আছে যারা, ভবিষ্যতে আসবে তারাও, অর্থাৎ মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ। তাহলে মানুষ পদের জাত্যার্থ কি? মানুষ পদের জাত্যার্থ হলো, খেয়াল করি জাত্যার্থটা কি। জাত্যার্থ হলো একটি পদ যে সাধারণ এবং আবশ্যকীয় গুণকে নির্দেশ করে, ওই সাধারণ এবং আবশ্যকীয় গুণকে ওই পদের জাত্যার্থ বলে। তাহলে মানুষ পদের দেখো সাধারণ এবং আবশ্যকীয় গুণ রয়েছে, কিন্তু মানুষ পদের একটি সাধারণ গুণ হলো, সাধারণ গুণ অর্থাৎ সকল মানুষের ভেতরে বিদ্যমান সাধারণ গুণ। সেটি কি? সেটি হলো মানুষের জীবন। সব মানুষের কিন্তু জীবন ছিল, জীবন আছে, জীবন থাকবে, এই জন্যই মানুষ। কাজেই মানুষ পদের সাধারণ গুণ হলো জীবন বা জীববৃত্তি, জীবন বা জীববৃত্তি। এবার আবশ্যকীয় গুণ। আচ্ছা, জীবন কি শুধু মানুষেরই আছে? জীবন কি শুধু মানুষেরই আছে বলো? মানুষ, পশু, পাখি, ঘোড়া, অন্যান্য প্রাণীরও কিন্তু জীবন রয়েছে। হ্যাঁ, তো মানুষ পদের সাধারণ গুণ হলো জীববৃত্তি। এই জীববৃত্তি কিন্তু অন্যান্য প্রাণীরও রয়েছে। তাহলে আবশ্যকীয় গুণ যেটি ছাড়া মানুষ হয় না, সেটি কি? অন্যান্য প্রাণী থেকে যে গুণটি মানুষকে আলাদা করেছে সেই গুণটি হলো জাত্যার্থ। সেই গুণটি কি? সেই গুণটি হলো আবশ্যকীয় গুণ। সেটি কি? সেটি হলো বুদ্ধিবৃত্তি। সেটি হলো কি? বুদ্ধিবৃত্তি।
তাহলে কোন গুণটি মানুষকে অন্যান্য প্রাণী থেকে, অন্যান্য জীবজন্তু থেকে আলাদা করেছে? সেটি হলো বুদ্ধিবৃত্তি। কাজেই মানুষ পদের সাধারণ গুণ হলো জীববৃত্তি, আর আবশ্যকীয় গুণ হলো বুদ্ধিবৃত্তি। কাজেই মানুষ পদের জাত্যার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। ওকে, তাহলে কি হলো? আমরা কি জানলাম? মানুষ পদের জাত্যার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তেমনি যদি আমরা বলি ছাত্র, আমরা কি বলছি? ছাত্র। ছাত্র পদের আমরা তেমনি যদি বলি ছাত্র, কি বলছি? মানুষ বাদ দিয়ে আমরা দিলাম ছাত্র। ছাত্র পদের ব্যাখ্যার্থ কি? এই যে মানুষের মতো সকল ছাত্র। জাত্যার্থ কি? জাত্যার্থ হলো ছাত্রত্ব। অর্থাৎ ছাত্রত্ব মানে কি? সেখানে জীববৃত্তি রয়েছে, বুদ্ধিবৃত্তি রয়েছে, শিক্ষা রয়েছে। সেখানে জীববৃত্তি রয়েছে, বুদ্ধিবৃত্তি রয়েছে এবং শিক্ষা রয়েছে। এই একসাথে বলছি জাত্যার্থ হলো ছাত্রত্ব। অর্থাৎ তাকে ছাত্রত্ব থাকতে হলে তাকে মানুষ হতে হবে, অর্থাৎ যার জীববৃত্তি থাকতে হবে, বুদ্ধিবৃত্তি থাকতে হবে এবং শিক্ষা থাকতে হবে। ওকে, এইবার এইখানে একটি কোশ্চিন আছে, কিন্তু এইখানে একটি সৃজনশীল কোশ্চিন আছে। সে হলো যে আমরা আরেকটি আলোচনা এখানে করিনি, সেটি আলোচনা করব। তাহলে আমরা এটা জানলাম কি? আমরা জানলাম হলো যে তোমার কি জানলাম? ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ। এই ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ মধ্যে একটি পার্থক্য বিদ্যমান। কি পার্থক্য বিদ্যমান? ব্যক্তার্থ হলো সংখ্যার দিক বা পরিমাণের দিক, আর জ্ঞাতার্থ হলো কিসের দিক? গুণের দিক। ব্যক্তার্থ হলো সংখ্যার দিক, আর জ্ঞাতার্থ কিসের দিক? জ্ঞাতার্থ হলো গুণের দিক। আর এদের দুজনের মধ্যে আবার একটি সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে সেটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি কিন্তু আলোচনা করেছিলাম। সে হলো যদি কোনো পদের ব্যক্তার্থ বাড়ে তাহলে তার জ্ঞাতার্থ কমে যায়, আবার যদি ব্যক্তার্থ কমে যায় জ্ঞাতার্থ বেড়ে যায়। তেমনি জ্ঞাতার্থ যদি বেড়ে যায় ব্যক্তার্থ কমে যায়, জ্ঞাতার্থ কমে গেলে ব্যক্তার্থ বেড়ে যায়। 4 প্রকারের সম্পর্ক বিদ্যমান। এখন দেখো, আমরা এখানে দুটি এই একটি চিত্র, আমরা এখানে একটি চিত্র দেখছি, আর একটি চিত্র হলো এই একটি চিত্র। এই দুটি চিত্র, এই চিত্রটি আমাদের, এইটি হলো ব্যক্তার্থ। ব্যক্তার্থ। আর এই চিত্রটি হলো আমাদের জ্ঞাতার্থ। এটা হলো ব্যক্তার্থ অনুসারে, এটা হলো জ্ঞাতার্থ অনুসারে। তাহলে ব্যক্তার্থ অনুসারে আমরা বলেছিলাম যে ব্যক্তার্থ যার বেশি, জ্ঞাতার্থ তার কম। তো ব্যক্তার্থ বেশি, এখানে আমরা জীব, এটা হলো জীব। কি আছে এখানে? জীব। অর্থাৎ জীবের ব্যক্তার্থ কি? জীবের ব্যক্তার্থ হলো সকল জীব, পৃথিবীর সকল জীব। এই যে এই সার্কেলে পৃথিবীর সকল জীব। তাহলে জীবের জ্ঞাতার্থ কি? জীবের জ্ঞাতার্থ হলো কেবলমাত্র জীববৃত্তি। কি? জীববৃত্তি। জীববৃত্তি। জীবের জ্ঞাতার্থ হলো জীববৃত্তি, কেবলমাত্র জীববৃত্তি। এইবার আমরা মানুষ, মানুষের জ্ঞাতার্থ কিন্তু জীবের চাইতে বেশি। এখানে হলো যে তাহলে
সেখানে মানুষ, আমরা এইটা না দিই, এখানে দিই জীব মানুষ। জীবের ব্যাখ্যাটা কি? জীবের যাতায়াত হলো কেবলমাত্র জীববৃত্তি। এই যে মানুষ, মানুষের কি হলো, যাতায়াতটা বেশি হলো। সেখানে কি আসছে? মানুষের যাতায়াত হলো জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। মানুষের যাতায়াত হলো জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। এইবার ছাত্র, এখানেও এটা ছাত্র। এখানে হলো যে, ওইখানে আমরা বললাম যে সকল জীব, এখানে হলো কি সকল মানুষ। এখানে কি হলো? সকল ছাত্র। তাহলে আমরা কি জানলাম? এটা হলো সকল ছাত্র। ছাত্র মানে কি? সকল ছাত্র, কেবল ছাত্র দ্বারা। মানুষের থেকে ছাত্রের সংখ্যা কম। তার মানে জীবের মধ্যে সমস্ত জীব, অর্থাৎ যাদের জীবন আছে, উদ্ভিদ, প্রাণী, অন্যান্য প্রাণী, ইতর প্রাণী, সব কিছু মিলে কিন্তু জীব, সকল জীব। ঠিক জীবের থেকে মানুষের সংখ্যা আমরা যদি দেখি যে এখানে ছাত্রের যথার্থটা আগে দিই। ছাত্রের যথার্থের মধ্যে আছে কি? ছাত্রের মধ্যে আছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস শিক্ষা। তাহলে খেয়াল করো, আমরা এবার আলোচনায় যাই। আমরা ব্যক্তার্থের ভিত্তিতে এবং যথার্থের ভিত্তিতে যে দুটি পার্থক্য সেটা বললাম। সেটা হলো যে জীব, আমরা দেখতে পাচ্ছি সমগ্র জীব, অর্থাৎ সকল জীব, পৃথিবীর সকল জীবের ব্যক্তার্থ হলো সকল জীব, পৃথিবীতে যত জীব আছে সকল জীব। আর এই জীবের ব্যক্তার্থ হলো কেবল জীববৃত্তি। কমে কি হলো? কেবল জীববৃত্তি। অর্থাৎ যার ব্যক্তার্থ বেশি তার যথার্থ কমে কেবল একটি, কেবলমাত্র জীববৃত্তি। ঠিক একইভাবে আমরা যখন দেখছি কি মানুষের ব্যক্তার্থ তুলনামূলকভাবে জীবের চাইতে কমে গেল। অর্থাৎ সকল মানুষ, কেবল এই জীবের মধ্যে থেকে সকল মানুষ, তার ব্যক্তার্থ কমে গেল। সেখানে মানুষের আবার যথার্থ বেড়ে গিয়ে কি হলো? জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। কি হলো? জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ব্যক্তার্থ কমে যাচ্ছে, কিন্তু যথার্থ বেড়ে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি হলো। ঠিক মানুষের চাইতে ছাত্রের সংখ্যা আরো কম, সকল ছাত্র। তখনই দেখো এখানে কি হলো? এখানে আবার ছাত্রের আবার কি হলো? এই যে ছাত্রের সংখ্যা, তখন ছাত্রের কি বাড়ছে? যথার্থ বেড়ে তখন কি হলো? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস শিক্ষা। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ব্যক্তার্থ যার বেশি, যথার্থ তার কম। ব্যক্তার্থ তার কম, যথার্থ তার বেশি। তাহলে এইটি আমরা দেখতে পাচ্ছি কি 4 ভাগে হতে পারে। কয় ভাগে হতে পারে? 4 রকমের হতে পারে। ব্যক্তার্থ বাড়লে তার যথার্থ, ব্যক্তার্থ যখন বেড়ে যাচ্ছে তার যথার্থ কমে যাচ্ছে। আবার ব্যক্তার্থ যখন কমে যাচ্ছে তখন তার যথার্থ বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে যথার্থ যখন বেড়ে যাচ্ছে তখন তার ব্যক্তার্থ কমে যাচ্ছে। আবার যথার্থ যখন কমে যাচ্ছে তখন তার ব্যক্তার্থ বেড়ে যাচ্ছে। তাহলে ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে, ব্যক্তার্থ কমলে যথার্থ বাড়ে। আবার যথার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, যথার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। এইখান থেকে প্রশ্ন হতে পারে, যেমন প্রশ্ন হতে পারে সেটি হলো এরকম একটি চিত্রই দেয়া থাকলো, এখানে কিছুই লেখা নাই, আমরা এরকম একটি চিত্র দিলাম, হয়তো এগুলি কিছুই নাই।
এই এই এরকম চিত্র দেয়া থাকলো। এটাও যদি আমরা না দেই, ক আর খ প্রশ্ন, সরাসরি গিয়ে সেখানে প্রশ্ন থাকতে পারে। ক নাম্বার প্রশ্ন থাকলো, যেমন ব্যক্তার্থ কাকে বলে বা জাত্যার্থ কাকে বলে, প্রশ্ন দিলাম। খ নাম্বার প্রশ্ন থাকলো হয়তো যে ওই একই ওই পদের চ্যাপ্টার থেকে যদি বলি সকল শব্দ পদ নয় কেন, বা এরকম একটি যে কোনো একটি প্রশ্ন সেখানে থাকতে পারে আর কি। আমরা গ নাম্বারে যে প্রশ্নটি দিব সেটি হলো যে উদ্দীপকে খ নাম্বার খ চিত্রে কোন বিষয়টি কি নির্দেশ করেছে তা ব্যাখ্যা করো। খ চিত্রে আমরা তখন বলছি উদ্দীপকে খ চিত্রে এটি হলো পদের জাত্যার্থের দিক নির্দেশিত হয়েছে। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, পদের জাত্যার্থের দিক নির্দেশিত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি জীব যার সংখ্যা বেশি সে হলো ছোট, আর মানুষ যার সংখ্যা তুলনামূলকভাবে জীবের চাইতে বেশি সে আরেকটু বড় ঘরের মধ্যে আছে, আর ছাত্র যার সংখ্যা জীবের চাইতে একেবারেই কম সে আরো বড় ঘরের মধ্যে আছে। কাজে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে খ নাম্বার চিত্র নির্দেশিত হয়েছে কি পদের জাত্যার্থের দিক। কেননা এই যে ছাত্র পদের জাত্যার্থ বেশি তাই সে বড় ঘরের মধ্যে রয়েছে, ছাত্রের চাইতে মানুষ পদের জাত্যার্থ কম সে তুলনামূলকভাবে ছোট ঘরের মধ্যে আছে, মানুষের চাইতে জীবের জাত্যার্থ আরো কম তাই সে আরো ছোট ঘরের মধ্যে আছে। এবার যদি প্রশ্ন থাকে উদ্দীপকে ক এবং খ চিত্রের সমন্বিত কোন বিষয়কে নির্দেশ করেছে তাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তাহলে উদ্দীপকে খ নাম্বার চিত্রে আলোচনা করেছে কিসের কোন বিষয়টি আমরা দেখলাম জাত্যার্থের দিক, আর ক নাম্বার বিষয়ে যেহেতু জীব আছে বড় ঘরে এটি হলো কি এটি হলো ব্যক্তার্থের দিক। এদের মধ্যে সম্পর্ক বলতেই ওই যে ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে, ওইভাবে আলোচনা করতে হবে সেই বিষয়টি। যেহেতু আসলে অনেকগুলি চ্যাপ্টারে আলোচনা একদিনে, তো এই জন্য তোমাদের কাছে বিষয়টি একটু কেমন মনে হচ্ছে, তবে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। অথবা প্রশ্নটি এরকম ভাবেও হতে পারে যে এক সময় বা আমরা বলতে পারি বাজারে যখন কোনো পণ্যের উৎপাদন বাড়ে তখন তার মূল্য কমে, উৎপাদন যখন কমে তার মূল্য বাড়ে। এই তো, তাহলে কি হলো উৎপাদন যখন একটি উদ্দীপকে দেখলাম কি উদ্দীপকে যে জামান সাহেব বললেন যে আগে চিনির উৎপাদন কম হতো, আগে চিনির উৎপাদন কম হতো তাই চিনির দাম তুলনামূলকভাবে অনেক বেশি ছিল বা চিনির গুণগত মান ভালো ছিল। এখন চিনির উৎপাদন বেড়েছে কিন্তু তার গুণগত মান কমে যাচ্ছে। তার কথা শুনে তার ছেলে মাহিম বলল যে আসলে যখন কোনো পণ্যের চাহিদা বাড়ে তার উৎপাদন বৃদ্ধি পায়, আর যখন চাহিদা কমে তখন তার উৎপাদনও কমে যায়। তাহলে আমরা এখন ওই যে প্রশ্নে একই রকম ভাবে চলে যাব ক খ গ, গয়ে গিয়ে বলবো যে উদ্দীপকে জামান সাহেবের বক্তব্যে পদের কোন বিষয়টি নির্দেশিত হয়েছে, পদের ব্যক্তার্থের দিকটি নির্দেশিত হয়েছে। অর্থাৎ আগে উৎপাদন বেশি ছিল তাই গুণগত মান ভালো ছিল, উৎপাদন কমে গেছে গুণগত মান কমে গেছে। ঘ নাম্বার প্রশ্ন আমরা যদি ওখান থেকে করি তাহলে করবো হলো কি উদ্দীপকে জামান সাহেব এবং তার ছেলে মাহিনের বক্তব্যে পরস্পর পদের কোন বিষয়টি নির্দেশিত করেছে তাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তাহলে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ নির্দেশ করেছে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো যে ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ওইটা আলোচনা করতে হবে।
এরপরে আমরা ছোট্ট করে আর একটু আলোচনা করে নিই, সেটি হলো এই চ্যাপ্টারের পরে আমরা ছোট্ট করে আরেকটি আলোচনা করব, সেটি হলো যুক্তি বাক্য এবং সাধারণ বাক্য। আমরা আলোচনা করব যুক্তি বাক্য এবং সাধারণ বাক্য। নিশ্চয়ই তোমাদের মনে আছে এই চ্যাপ্টারটি আমি এর আগেও পড়িয়েছি, যে কতগুলি বাক্য দেখিয়েছিলাম, সেই বাক্যগুলির মধ্যে আমরা কোনটি যুক্তি বাক্য। আমরা ব্যাকরণে পড়েছি যে অর্থগতভাবে শব্দকে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। মিনিং ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থগতভাবে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। নিশ্চয়ই মনে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বর্ণনামূলক বাক্য। যাই হোক, আমরা মূল কথায় আসি। এই 5 প্রকারের বাক্যের মধ্যে কেবলমাত্র বর্ণনামূলক বাক্য যুক্তি বাক্য। কেননা বর্ণনামূলক বাক্যে কি থাকে? উদ্দেশ্য বিধেয় থাকে। আমরা বলছি যে বর্ণনামূলক বাক্যে আমরা যদি বলি প্লেটো হন দার্শনিক, তাহলে এখানে প্লেটো সম্পর্কে একটি বর্ণনা রয়েছে এবং সেখানে একটি উদ্দেশ্য এবং বিধেয় রয়েছে। ঠিক সেখানে যদি প্রশ্নমূলক বাক্যে বলি প্লেটো কোন দেশের দার্শনিক, এখানে কিন্তু উদ্দেশ্যও নাই, বিধেয়ও নাই। প্লেটো কোন সেখানে কেবলমাত্র প্রশ্ন করা হচ্ছে, কাজে এটি যুক্তি বাক্য নয়। আবার যদি আমরা সেখানে তোমার হলো যে আবেগ সূচকে বলি যে দয়া করে আমাকে একটি কলম দিবে, এখানেও কিন্তু কোনো উদ্দেশ্য বিধেয় নাই। আবার আদেশ, অনুরোধ, উপদেশ, আদেশ, অনুরোধ, উপদেশ, এখানেই যে দয়া করে আমাকে একটি কলম দিবেন। আর সেখানে আবেগ সূচক আমরা যদি বলি যে মানে ইচ্ছা বা প্রার্থনা, আপনার ইচ্ছা বা প্রার্থনা সূচক, যে আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি দীর্ঘজীবী হও, এখানেও কিন্তু কোনো উদ্দেশ্য বিধেয় নেই। আবার মনের উচ্ছ্বাস প্রকাশ, ভয় প্রকাশ, দুঃখ, এগুলিতে কিন্তু উদ্দেশ্য বিধেয় নেই। যেমন আহ কি কষ্ট, বাহ চমৎকার, এখানেও কিন্তু কোনো উদ্দেশ্য বিধেয় নেই। কাজে আমরা দেখতে পাচ্ছি 5 প্রকারের বাক্যগুলির মধ্যে কেবলমাত্র বর্ণনামূলক বাক্য যেখানে উদ্দেশ্য বিধেয় রয়েছে সেটি হলো যুক্তি বাক্য। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? অর্থাৎ যে বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় থাকে সেই বাক্যগুলিকে বলা হয় যুক্তি বাক্য, আর যে বাক্যে উদ্দেশ্য বিধেয় থাকে না তাকে যুক্তি বাক্য বলার কোনো সুযোগই নেই। এইখান থেকেই একটি উদ্দীপক থাকতে পারে, সে হলো মৃদুলা তার বোন জয়াকে বলল, মৃদুলা তার বোন জয়াকে বলল গোলাপ হয় সুগন্ধি ফুল। গোলাপ হয় সুগন্ধি ফুল। মৃদুলা তার বোন জয়াকে বলল গোলাপ হয় সুগন্ধি ফুল। মৃদুলার কথা শুনে জয়া বলল বাহ বাহ কি চমৎকার ফুল, বাহ বাহ কি চমৎকার ফুল। ছোট্ট উদ্দীপক, কিন্তু সমস্ত বিষয়ের মধ্যে আছে। মৃদুলা তার বোন জয়াকে বলল গোলাপ হয় সুগন্ধি ফুল। মৃদুলার কথা শুনে জয়া বলল বাহ বাহ কি চমৎকার ফুল। খেয়াল করো, তাহলে ওই ক খ প্রশ্ন ওইভাবে আসবে, যে কোনো আসবে, জ্ঞানমূলক আর উদাহরণমূলক সেগুলি তোমাদের জানা। কিন্তু গ নাম্বার প্রশ্নে আমরা যদি বলি যে মৃদুলার বক্তব্যে নির্দেশিত বাক্যটি কোন প্রকৃতির তা ব্যাখ্যা করো। মৃদুলার বক্তব্যে নির্দেশিত বাক্যটি একটি যুক্তি বাক্য, কেননা সেখানে একটি উদ্দেশ্য এবং বিধেয় আছে। মৃদুলা বলেছে গোলাপ হয় সুগন্ধি ফুল, এখানে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় রয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মৃদুলার কথা শুনে জয়া কিন্তু বলল কি বাহ বাহ কি চমৎকার ফুল,
এখানে উদ্দেশ্যেও নাই, বিধেয়ও নাই, কাজেই এটি কোনো যুক্তি বাক্য নয়। কাজেই গ নাম্বার প্রশ্ন হলো মৃদুলার বক্তব্যে কোন ধরনের নির্দেশিত হয়েছে, আর ঘ নাম্বার প্রশ্ন হলো মৃদুলা এবং জয়ার বক্তব্যে নির্দেশিত বাক্যের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান। ওকে, বুঝতে পেরেছো? এইভাবেই প্রশ্নগুলি আসবে। তারপরে আসতে পারে যে ওই যে যুক্তি বাক্য 4 প্রকার, সার্বিক সদার্থক, এ যুক্তি বাক্য সার্বিক সদার্থক, সকল ছাত্র হয় শিক্ষিত। এই যুক্তি বাক্য সার্বিক নয়ার্থক, কোনো ছাত্র নয় অশিক্ষিত। আই যুক্তি বাক্য সার্বিক সদার্থক, কিছু ছাত্র হয় মেধাবী। তারপরে কিছু ছাত্র হয় মেধাবী। এরপরে ও যুক্তি বাক্য, কোনো ছাত্র নয় অশিক্ষিত। ওকে, তাহলে কি হলো? যদি প্রশ্ন আসে সকল ফুল হয় সুগন্ধি, সার্বিক সদার্থক যুক্তি বাক্য। যদি প্রশ্ন আসে কোনো ফুল নয় অসুন্দর, তার মানে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য। যদি আসে কিছু কিছু ফুল হয় সাদা, বিশেষ সদার্থক যুক্তি বাক্য। যদি আসে কিছু কিছু ফুল নয় কালো, তাহলে বিশেষ নয়ার্থক। ঠিক আছে, অনেক আলোচনা হলো, ভয় পাওয়ার কারণ নেই। তোমরা মনে রাখবে, আমরা যে প্রশ্ন করব তোমরা অ্যান্সার দিতে পারবে। এরপরেও যদি জানার কিছু থাকে ডক্টর সৈয়দ আলী হাসান স্যারকে ফোন দিবে অথবা আমাকে ফোন দিবে, তোমরা সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা যে যেখানে আসো ভালো থাকো, মহান আল্লাহ তোমাদের কল্যাণ দান করুন। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ইনশাআল্লাহ যেহেতু করোনা টিকা চলে আসছে, আমরা অতি শীঘ্রই আবার ক্লাসে ফিরতে পারবো। তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।